আমরা গতদিন যেখানে ছিলাম সবাই, আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি ছিল বলো? PV nRT, যেখানে P দিয়ে কি বোঝায়? গ্যাসের চাপ, V দিয়ে বোঝায় গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন বলতে মূলত আমরা বুঝবো যেই পাত্রে গ্যাস রাখা হয় তার আয়তন, মানে পাত্রের আয়তন। n হচ্ছে কি গ্যাসের মোল সংখ্যা, r হলো আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে আমাদের কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা। তো r এর দুইটা ভ্যালু আমরা ইউজ করব, তবে কেমিস্ট্রিতে আমরা কোনটা ইউজ করব? অলওয়েজ এই ভ্যালুটা ইউজ করব, 0.02 লিটার এটিএম পার কেলভিন পার মোল। তো এই সূত্র, এই ভ্যালু ইউজ করার সময় তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা কি বলো? তোমাকে মাথায় রাখতে হবে যে চাপের মানটা থাকতে হবে এটিএম এ এবং আয়তন থাকতে হবে কি লিটারে। এটা তুমি এনশিওর করতে হবে তোমাকে। তুমি যদি চাপ এটিএম এ না রেখে আয়তন লিটারে না রেখে তুমি যদি আর এর এই মানটা ব্যবহার করো তাহলে কিন্তু এক হবে না, ঠিক আছে? তো তোমার মানের সাথে এককের একটা সামঞ্জস্যতা এখানে বজায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলো তুমি এই যে প্রিভিয়াস একটা ইকুয়েশন আছে এটাকে তুমি কিভাবে অঙ্ক করার ক্ষেত্রে ইউজ করবে, ডিফারেন্ট সিচুয়েশনে তুমি ইকুয়েশনটা কিভাবে ইউজ করবে এখন আমি তোমাকে এটা দেখাবো, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারে অনেক ম্যাথ করতে তোমার এই ইকুয়েশনটা লাগবে, ঠিক আছে? এজন্য ভালো করে এই ইকুয়েশনের ব্যবহার জানতে হবে। সো মনোযোগ দিয়ে শুনো কি বলছি। দেখো, তাহলে তোমার ইকুয়েশনটা কি, মেইন ইকুয়েশনটা কি? প্রিভিয়াস এনার্জি। তো আমরা একটা কাজ করি, আমরা ধরে নেই যে ইনিশিয়ালি মানে প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিই যে গ্যাসের চাপ হচ্ছে P1, গ্যাসের আয়তন হচ্ছে V1, গ্যাসের মোল সংখ্যা হচ্ছে N1, আর গ্যাসের তাপমাত্রা হচ্ছে কত? T1 ইনিশিয়ালি। এবার আসো ফাইনালি ধরো এরকম হলো গ্যাসের চাপ চেঞ্জ হয়ে গেল, ধরো গ্যাসের নতুন চাপ হচ্ছে P2, ধরো গ্যাসের নতুন আয়তন হচ্ছে V2, গ্যাসের নতুন মোল সংখ্যা ধরো N2, আর গ্যাসের নতুন তাপমাত্রা ধরো কি T2। আচ্ছা, আর তো চেঞ্জ হবে না, আর তো একটা কনস্ট্যান্ট। এখন তুমি যদি উপরের সমীকরণটাকে নিচের সমীকরণ দিয়ে ভাগ দাও কি হবে দেখো। ধরে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। আমরা যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিই, দেখো ভাগ দিলে কি হবে? ভাগ দিলে হবে P1 V1 ভাগ P2 V2 সমান, দেখো এখানে আর কাটা যাবে না, কাটা যাবে, কি থাকবে? N1 T1 ভাগ হচ্ছে N2 T2, এটা দেখো। আচ্ছা, এবার দেখো আমরা এই P2 V2 আর N1 T1 এর জায়গা পরিবর্তন করি, আমরা দেখো জায়গা পরিবর্তন করি, জায়গা পরিবর্তন করলে কি লেখা যাবে? P1 V1 ভাগ হচ্ছে যে N1 T1 ভাগ হচ্ছে N2 T2। এই ইকুয়েশনটা হচ্ছে যে আমাদের লাগবে। এটা দেখো P1 V1 ভাগ N1 T1 সমান হচ্ছে P2 V2 ভাগ N2 T2। তাহলে P1 কি গ্যাসের প্রাথমিক চাপ, V1 কি গ্যাসের প্রাথমিক আয়তন, N1 কি গ্যাসের প্রাথমিক মোল সংখ্যা, T1 কি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, P
P2 হচ্ছে গ্যাসের নতুন চাপ বা গ্যাসিয়াস সিস্টেমের নতুন চাপ, V2 হচ্ছে নতুন আয়তন, N2 হচ্ছে নতুন মোল সংখ্যা, T2 কি নতুন তাপমাত্রা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রিলেশন। ওকে, তাহলে বুঝে গেল ইকুয়েশনটা। এখন দেখো যদি এরকম সিনারিও হয় আমাদের, দেখো ধরো তুমি লিখলাম যে P1 V1 by N1 T1 সমান P2 V2 by N2। আচ্ছা, এখন লক্ষ্য করবো, যদি লক্ষ্য দেখো যদি এরকমটা হয় যে N এবং P এর মান স্থির আছে, মানে গ্যাসের মোল সংখ্যা আর গ্যাসের তাপমাত্রা স্থির আছে, তাহলে কি হবে সমীকরণের উভয় পাশে N আর P তো সেমই থাকবে। যদি N এবং P স্থির থাকে তাহলে সমীকরণের উভয় পাশে N আর T কি থাকবে সেম, তাহলে N আর T কাটাকাটি যাবে না যদি সেম নিষ্পত্তি থাকে। তাহলে আমি কি লিখতে পারবো, N আর T কে বাদ দিয়ে কি লিখতে পারবো, P1 V1 সমান কি লেখা যায় P2 V2। একটা ইকুয়েশন পেয়ে গেছি, বুঝছো এটা আমরা পাইছি। আচ্ছা যদি দেখো যদি V এবং T স্থির থাকে, V এবং T স্থির থাকে, V এবং T যদি স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন এবং তাপমাত্রা যদি কি থাকে স্থির থাকে, তাহলে V আর T দুই পাশ থেকে কাটা যাবে না, তাহলে কি থাকবে তোমার কাছে, তোমার কাছে থাকবে P1 by N1 সমান কি P2 by কি বলো N2। আরেকটি ঠিক আছে, আরেকটি ধরো তোমার যদি এরকমটা হয় যে ভাইয়া শুধু N এর মান স্থির, তার মানে শুধু গ্যাসের মোল সংখ্যা স্থির, তাহলে শুধু N টাই কাটা যাবে দুই পাশ থেকে, কি থাকবে P1 V1 by T1 সমান P2 V2 by T2। এটা থাকবে, ঠিক আছে না। যদি এরকমটা হয় যে ভাইয়া V আর N স্থির, বলো তুমি V আর N যদি স্থির থাকে তাহলে ইকুয়েশনটা কি হবে, V আর N কাটা যাবে, তাহলে থাকবে P1 by T1 সমান P2 by T2। N কমা বুঝছো ব্যাপারটা। তাহলে দেখো তাহলে তোমাকে আমি এরকম অসংখ্য ইকুয়েশন বানিয়ে দেখাইতে পারি, তাহলে তোমার মূল কাজ কি, তুমি কি এই কোশ্চেনটা ফার্স্টে লিখবা, এই কোশ্চেনটা ফার্স্টে লিখবা, লেখার পর তুমি প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করবা যে ভাইয়া কোন প্যারামিটারগুলো স্থির আছে, কোন প্যারামিটারগুলো স্থির আছে বা কোন প্যারামিটারগুলো চেঞ্জ হচ্ছে না, মানে যেই প্যারামিটারগুলো চেঞ্জ হবে না ওগুলাকে কি সমীকরণ থেকে বাদ দিয়ে দিব, তাহলে ওগুলাকে বাদ দিয়ে বাকি যে প্যারামিটারগুলো থাকবে ওগুলোর মধ্যে অটোমেটিক্যালি কি চলে আসবে রিলেশন চলে আসবে, বুঝছো না কথা। ওকে আচ্ছা ক্লিয়ার, তাহলে এই সমীকরণটাকে আমরা এইভাবে বিভিন্ন কাজে কি ইউজ করব। আচ্ছা এবার চলো আমরা যে বিষয়টা এখন দেখব সেটা হচ্ছে যে
দেখো মনোযোগ দেখো, এবার মনে করো তোমার কাছে একটা কন্টেইনার আছে, ঠিক আছে, একটা ক্লোজড কন্টেইনার, হ্যাঁ ক্লোজড কন্টেইনার। তো ধরো এই কন্টেইনারের ভিতরে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে এবং রিঅ্যাকশনটা মনে করো যে অলরেডি সাম্যাবস্থায় পৌঁছে গেছে। কি ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, লেটস আমরা ধরি যে ভাই এই রিঅ্যাকশন কন্টেইনারের ভিতরে এই রিঅ্যাকশনটা হচ্ছে a প্লাস b থেকে আমি পাচ্ছি ভাই c, একটা সিম্পল রিঅ্যাকশন কি ভৌত অবস্থায় লিখছি, কারণ ভৌত অবস্থা লিখছি, ভৌত অবস্থা লিখছি, ভৌত অবস্থা তো লিখি নেই। তো ভৌত অবস্থা না লেখা মানে কি সবাই গ্যাস, ভৌত অবস্থা লেখা না থাকলে বুঝলি সবাই গ্যাস। এবার আসো বলো তো তাহলে এই কন্টেইনারে এখন কে কে থাকবে, এই কন্টেইনারে এখন a থাকবে, b থাকবে আর c থাকবে, a থাকবে, b থাকবে আর c থাকবে। তাহলে মনে করো a আছে এখানে, b আছে আর c আছে। আচ্ছা এখন আমরা বলো এই রিঅ্যাকশনটা যদি ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায় তাহলে প্রত্যেকটা বিক্রিয়ক এবং প্রোডাক্টের তো কিছু অ্যামাউন্ট কোথায় আছে, এই পাত্রের মধ্যে আছে, মানে প্রত্যেকটা বিক্রিয়ক এবং প্রোডাক্টের কিছু মোল সংখ্যা আছে না, মোল সংখ্যা আছে। তাহলে আমি ধরে নিই যে a গ্যাসের মোল সংখ্যা হচ্ছে ভাই Na, b গ্যাসের মোল সংখ্যা আমরা ধরি Nb, আর c গ্যাসের মোল সংখ্যা ধরি কত ভাই আমরা Mc। ওকে দেখো এখানে যে পাত্রটা আছে, পাত্রের যে আয়তন এটা তো ফিক্স না, বলো একটা ফিক্সড আয়তনের একটা কন্টেইনার না, মানে মানে এই কন্টেইনারের যে দেয়ালগুলো আছে এই দেয়ালগুলোকে তুমি কখনো প্রসারিত করতে পারবে না বা সংকুচিত করতে পারবে না, ফিক্সড। ওকে তাহলে বলো কি কি জিনিসপাতি ফিক্সড, বলো কি কি ফিক্সড, আয়তনটা ফিক্সড, পাত্রের আয়তনটা ফিক্সড। এরপরে দেখো সাধারণত সাম্যাবস্থার ক্ষেত্রে তাপমাত্রাটা সর্বদা ফিক্স রাখা হয়, তাপমাত্রা কি রাখা হয়, ফিক্স রাখা হয়, ঠিক আছে। তাহলে তাপমাত্রাটা তুমি ফিক্স ধরবা। তাহলে মনে রাখবা যে সাম্যাবস্থার ম্যাথ যখন তুমি সলভ করবা, দেখো সাম্যাবস্থার ম্যাথ যখন তুমি সলভ করবা প্রায় 99% ম্যাথে 99% ম্যাথে আয়তন আর তাপমাত্রা কি থাকবে, ফিক্স। হ্যাঁ টেম্পারেচার চেঞ্জ হলে কি হয় না হয় এগুলো নিয়ে আলোচনা হবে পরে, ঠিক আছে, এগুলো অনেক অনেক ডিপ লেভেলের কনসেপ্ট। বাট আপাতত মাথায় রাখো যে ভাই আয়তন আর তাপমাত্রাটা কি রাখবো, স্থির, এই দুজনকে আমি স্থির রাখবো। আচ্ছা এবার দেখো কিছুক্ষণ আগে কি আমরা আদর্শ গ্যাস ইকুয়েশনটা দেখলাম না, আইডিয়াল গ্যাস ইকুয়েশন P ভিজিবল এনার্জি। তো এই P ভিজিবল এনার্জিটা তুমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা, আবার তুমি এই সেম ইকুয়েশনটাই পুরো পাত্রের জন্য কি পুরো সিস্টেমটার জন্য তুমি কি অ্যাপ্লাই করতে পারবে। যেমন ধরো আমি যদি এখন A গ্যাসের জন্য অ্যাপ্লাই করি তাহলে আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো যে A গ্যাসের চাপ, দেখো A গ্যাসের চাপ, কারণ A গ্যাসের যে ভাই অণুগুলো আছে এরা কি পাত্রের মধ্যে স্থির আছে না, এরা কিন্তু প্রতিনিয়ত ইতস্ততভাবে সরল রেখায় ছোটাছুটি করতেছে এবং এই ছোটাছুটি করার সময় গ্যাসের অণুগুলো পাত্রের যে দেয়াল আছে, পাত্রের যে দেয়াল আছে ইনসাইড ওয়াল, যেটা ওই ওয়ালের উপরে প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে না, ধাক্কা খাওয়া মানে কি গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালের উপরে বল দিচ্ছে, আর পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপরে গ্যাস অণু কর্তৃক প্রযুক্ত যে বল তাকে আমরা কি বলবো, গ্যাসের চাপ, তাকে আমরা বলবো গ্যাসের চাপ। তাহলে এ গ্যাসের অণুগুলো একটা চাপ দিচ্ছে, তাকে কি বললাম PA। তাহলে দেখো পাত্রের আয়তন কি V সমান এ গ্যাসের মোল সংখ্যা Ma, আর তাপমাত্রা কিভাবে চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এ গ্যাসের জন্য লেখা যাবে P ভিজিবল এনার্জি। সিমিলারলি তুমি বি গ্যাসের জন্য লিখতে পারবা, বি গ্যাসের জন্য কি লিখবা PB * B সমান NB আর সি গ্যাসের জন্য লেখা যাবে, এই লিখো, কথা না বলে লিখো খাতায়, এগুলা কিন্তু বেসিক, হ্যাঁ অঙ্ক যখন পড়াবো তখন সব মাথার উপর দিয়ে যাবে। এরপর দেখো এরপর তুমি যে পুরো
প্রশ্ন কি যোগ হবে, দেখো যোগ হবে, দেখো বুঝো কি দেখো, তাহলে আমি যোগ করে আমি কি লিখতে পারবো, দেখো সবগুলো থেকে কি কমন যায়, বি কমন যায়, তুমি কি লিখতে পারবো পিএ প্লাস পিবি প্লাস কি বলো পিসি, পিএ প্লাস পিবি প্লাস পিসি, আর সবগুলো থেকে কি কমন গেল, ভিটা কমন গেল, ভিটা কমন গেল। এরপর দেখো তো ডান পাশের সবগুলো থেকে কি কমন যায়, আর টিটা কমন যায়, আর টিটা কমন যায়, তাহলে কি লেখা যায় বলো এন এ প্লাস এন বি প্লাস এন সি, এন সি ইনটু কি বলো আর টি, হ্যাঁ আর টি। এখন যদি বলো, এখন যদি বলো যে ভাই এই যে পিএ পিবি পিসি এগুলা কি, পিএ হচ্ছে কি তোমার এ গ্যাসের আংশিক চাপ, পিএ কি বলো, পিএ হচ্ছে হচ্ছে তোমার কি এ গ্যাসের কি চাপ, দেখি কি চাপ বলে, শব্দটা কি, শব্দটা কি আংশিক, আংশিক চাপ। পিবি কি তাহলে বলো, পিবি কি, পিবি হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ, পিসি কি সি গ্যাসের আংশিক চাপ, আংশিক চাপ, ওকে আংশিক চাপ। এখন একটা ব্যাপারটা বুঝো যে এখানে পিএ পিবি পিসি তাহলে এগুলো হচ্ছে প্রতিটা গ্যাসের আংশিক চাপ, আর যদি আমি প্রতিটা গ্যাসের আংশিক চাপকে যোগ করে দিই, প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাব পাত্রের মোট চাপ, পাত্রের কি চাপ, টোটাল প্রেসার ইনসাইড দ্য কন্টেইনার, ঠিক আছে। প্রেসারটা একটা স্কেলার রাশি, আমরা সবাই জানি চাপ কি রাশি, এখানে তো আমাকে ভেক্টর সামেশন করতে হবে না, নরমাল যোগ করা যাবে, ঠিক আছে না, নরমাল যোগ করা যাবে। তাহলে এটাকে আমি কি লিখব, পি টোটাল, পি টোটাল, পি টোটাল, পি টোটাল, পি টোটাল, এটা হচ্ছে পি টোটাল পাত্রের মোট চাপ ইনটু বি। এবার দেখো Na Nb Nc এগুলো কি ছিল, ইন্ডিভিজুয়াল গ্যাসগুলোর মোল সংখ্যা, ইন্ডিভিজুয়াল গ্যাসের মোল সংখ্যা। তাহলে আমি যদি সবগুলো মোল সংখ্যাকে অ্যাড করে দেই তাহলে আমি পেয়ে যাব পাত্রের টোটাল মোল সংখ্যা, পাত্রের টোটাল মোল সংখ্যা, এটা হচ্ছে আমাদের n টোটাল, n টোটাল ইনটু কি r। দেখো সেম ইকুয়েশনটা আসছে না, P is equal to nRT তো আসছে, তাহলে ইন্ডিভিজুয়াল প্রেসার, তাহলে গ্যাসের ইন্ডিভিজুয়াল প্রেসার ইন্ডিভিজুয়াল মোল সংখ্যার উপর ডিপেন্ড করে, বুঝার চেষ্টা করো, গ্যাসের ইন্ডিভিজুয়াল প্রেসার ইন্ডিভিজুয়াল মোল সংখ্যার উপর ডিপেন্ড করে, আর পাত্রের টোটাল প্রেসার, পাত্রের কি প্রেসার, টোটাল প্রেসার বা মোট চাপ সেটা কি পাত্রের টোটাল মোল সংখ্যার উপর কি করে ডিপেন্ড করে। মানে তুমি সেম ইকুয়েশন কি ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে লিখবা, আর কিছু না। ভলিউম আর টি কি আছে বলো, ভলিউম আর টি অলওয়েজ কনস্ট্যান্ট, ভলিউম আর টি অলওয়েজ কনস্ট্যান্ট, আর দেখো আর তো এমনিতেই কনস্ট্যান্ট, আর তো এনি সিচুয়েশনে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে না, মানে আর ব্যতীত বাকি সবাই চেঞ্জ হবে, একমাত্র আরই চেঞ্জ হবে না, ঠিক আছে, আরই চেঞ্জ হবে। তো আর এর নামকরণ করা হয়েছে ফরাসি বিজ্ঞানী রেনল্টের নাম অনুসারে, কথাটা বুঝছো, রেনল্ট একজন ফরাসি কেমিস্ট, তোমরা সম্মানটা আদর হচ্ছে না, রেনল্ট সমীকরণ না, রেনল্ট সমীকরণ আলাদা, রেনল্ট সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে, এটা বিবরণ লাগবে না, বাইরে ক্লিয়ার, এগুলো ক্লিয়ার আছে, ওকে। এবার এবার দেখো, এবার দেখো, এবার তুমি একটা কাজ করো, এবার তুমি একটা কাজ করো, তুমি কাজ করো, তুমি এই এক নাম্বার ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটা দ্বারা ভাগ করো, এই এক নাম্বার ইকুয়েশনটাকে তুমি এই ইকুয়েশনটা দ্বারা ভাগ করো, বুঝছো, এই প্রথম ইকুয়েশনটাকে এই ফাইনাল ইকুয়েশনটা দ্বারা ভাগ করো, দেখো ভাগ করলে কি হবে বলো তো, ভাগ করলে কি হবে, ভাগ করলে দেখো কি হবে, পি এ থাকবে উপরে, নিচে কি থাকবে বলো, পি টোটাল, কেন বলো, কারণ ভিআরবি কি যাবে, ভিআরবি কাটা যাবে, ভিআরবি কাটা যাবে, আর ডান পাশে দেখো আরটিআরটি কাটা যাবে না, আরটিআরটি কি যাবে, কাটা যাবে, তাহলে কি থাকবে Na বাই n টোটাল, Na বাই n টোটাল, দেখো Na বাই n টোটাল, মনোযোগ দিয়ে দেখো, তুমি ইম্পর্টেন্ট একটা জিনিস আমাকে করবে এখন, Na বাই n টোটাল, ঠিক আছে, এই যে দেখতেছো না Na বাই
বাই কি টোটাল মোল সংখ্যা, মানে নিজের মোল সংখ্যা, কোন একটা উপাদানের নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল যে মোল সংখ্যা, পাত্রের টোটাল মোল সংখ্যা বা সাম্যাবস্থায় মোট যে মোল সংখ্যার যে অনুপাত, এটাকে আমরা বলি মোল ভগ্নাংশ। কি বলি এটাকে? মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, দিস ইজ কল্ড মোল ভগ্নাংশ। শব্দটা কি? এই শব্দগুলোর সাথে পরিচিত হও। মোল ভগ্নাংশ, এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এক্স দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল এক্স। তাহলে কার মোল ভগ্নাংশ এটা বলো তো? এ গেছে কি মোল ভগ্নাংশ। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা কি পাচ্ছি এখানে, আমরা কি পাচ্ছি? পি এ, দেখো এই দেখো পি এ এ সমান কি পাচ্ছি? এক্স এ। পি এ সমান কি হলো? এক্স এ ইনটু কি? ইনটু কি? পি টোটাল। পি এ সমান কি পাচ্ছি বলো? এক্স এ ইনটু কি? পি টোটাল। বুঝছো? তাহলে সিমিলারলি তুমি বি এর জন্য লিখতে পারবে না? বলো কি লিখবা? বলো আমি পি বি সমান কি হবে? এক্স বি ইনটু কি? পি টোটাল। পি সি সমান কি হবে? এক্স সি ইনটু পি টোটাল। এই সেম জিনিসটা আমরা কিন্তু গত ক্লাসের আগের ক্লাসে কাজটা করছিলাম, তো খেয়াল করবে, দেখাই দেবো। এই এই প্রতিটা গ্যাসের আংশিক চাপ সমান নিচে কি টোটাল মোল সংখ্যা, উপরে হচ্ছে নিজের মোল সংখ্যা ইনটু টোটাল প্রেসার। এই যে ভাই জিনিসটা আমরা বের করছিলাম, এই যে এটা কি ছিল বলো? মোল ভগ্নাংশ। কি ছিল? মোল ভগ্নাংশ। আজকে এটা সূত্র কেমনে আসছে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো সূত্র কিভাবে আসছে এগুলো ভাই জানতে হবে। হ্যাঁ, এগুলো জানতে হবে, এগুলো কিন্তু বেসিক। বেসিক না থাকলে কি হবে? সাময়িক পার পেয়ে যাবো কিন্তু লং রান সাফার করবো, ঠিক আছে? বেসিকই তোমাকে চান্স পাবে। বুঝছি ভাই কিভাবে আসছে? আংশিক চাপের সূত্র। তাহলে আংশিক চাপ সমান কি পাচ্ছি বলো? আংশিক চাপ সমান কি? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। একটা সূত্র পাচ্ছি না আমরা? কি পাচ্ছি বলো সূত্রটা? আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু কি? মোট চাপ। তুমি ইকুয়েশন মনে রাখতে পারো, সূত্র মনে রাখতে পারো এটা, অথবা তুমি তো জানো কেমনে বের করা লাগে। প্রথমে টোটাল প্রেসারটা গুণ দিবা, নিচে টোটাল মোল সংখ্যা লিখবা, উপরে কি নিজ নিজ মোল সংখ্যা লিখবা, কাহিনী শেষ, ঠিক আছে? ওকে, বাট এমসিকিউ তে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। অনেক সময় দেখবা যে টোটাল প্রেসার দেওয়া থাকে, মোল ভগ্নাংশ কিন্তু ডাইরেক্টলি গিভেন থাকে, বলে আংশিক চাপ কত, সূত্র ব্যবহার করে তুমি বের করে ফেলবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখো দুইটা জিনিস আমাদের খুব ভালো করে জানতে হবে। একটা হচ্ছে ঘনমাত্রা বের করা, ঘন অঙ্ক করার জন্য ঘনমাত্রা বের করা জানতে হবে। ঘনমাত্রা কেমনে বের করলে? খুব সহজ, নিজ নিজ মোল সংখ্যাকে পাত্রের আয়তন দিয়ে কি করো? ভাগ করো, তাহলে কি চলে আসবে? ঘনমাত্রা। কোন এককে আসবে? মোল পার লিটারে চলে আসবে। আর আংশিক চাপ কেমনে বের করবা? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, ঠিক আছে? ওকে, তাহলে দুইটা ভাইটাল জিনিস আমরা বের করে শিখে গেছি, এবং পি ইজ ইকুয়াল টু এনআরটি ইকুয়েশনটা কোন সিচুয়েশনে আমরা কেমনে ইউজ করব এটা আমরা কি শিখে গেলাম। আচ্ছা, এখন এখন আমি তোমাদের যে শিখাবো সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মেইন পড়াশোনাটা এখন স্টার্ট করব। এগুলো তো তোকে বেসিক করেছি। কেন বেসিকগুলো করেছি? কারণ এই জিনিসগুলো তুমি ভালো করে না বুঝো, নেক্সট পড়াগুলো তোমার কাছে কঠিন হয়। তবে একদম স্মুথলি আমরা যাচ্ছি, মানে ট্রানজিশনটা একদম স্মুথ, মানে তুমি যাই করো তোমার কাছে মনে হবে না যে এত আগে কখনো করিনি, সবকিছু কানেক্টেড থাকে, ঠিক আছে? এবার আসো দেখো,
স্টার্ট। সবাই লিখো ভর ক্রিয়ার সূত্র। বা ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন। এই সূত্রটার প্রবক্তা হচ্ছে দুজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে গুলবার্গ, আরেকজনের নাম হচ্ছে ওয়াগ। ওনারা হচ্ছে সর্বপ্রথম তারা রাসায়নিক বিক্রিয়ার উপরে অনেক গবেষণা করেন, গবেষণা করে এই সূত্রটা আমাদেরকে দেন। ঠিক আছে, এটা হচ্ছে কি সূত্র? ভর ক্রিয়ার সূত্র বা ল অফ মাস অ্যাকশন। মাস মানে ভর, অ্যাকশন মানে ক্রিয়া, ল মানে কি? সূত্র। চলো এবার আমি স্টেটমেন্টটা লিখব। এই যে স্টেটমেন্টটা কি, এই স্টেটমেন্টে কিন্তু পরীক্ষা আসবে যে ভর ক্রিয়ার সূত্রটি লিখো। বুঝতে পারছো? উদাহরণে জ্ঞানগুলোকে আসবে। লিখো নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় ও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে কোন বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয় ও উৎপাদের সক্রিয় ভরের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের ভর ক্রিয়ার সূত্র। এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে। প্রথমটা কি বলো? প্রথম ওয়ার্ডটাই দেখো, নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে। তারপরে কি? কোন বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক এবং উৎপাদের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড এখানে আমরা পাইলাম, সেটা কি? সক্রিয় ভর। মানে সক্রিয় ভর দিয়ে মূলত কি বোঝানো হয়? এটা কি কোনো ভর? যেমন ফিজিক্সে বলি ভর মানে কি? কেজি। 2 কেজি ভরের বস্তু, 3 কেজি ভরের বস্তু। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি সক্রিয় ভর বলতে কি রাসায়নিক পদার্থের ভর বোঝাচ্ছে কিনা? উত্তর হচ্ছে না, না এরকম না। এইখানে কেমিস্ট্রিতে সক্রিয় ভরের একটা স্পেশাল মিনিং আছে। এখানে তোমার সক্রিয় ভর বলতে বোঝায়, সক্রিয় ভর বলতে মূলত 4টা জিনিসকে বোঝানো হয়। একটা হচ্ছে ভাই ঘনমাত্রা, যেটা আমরা অলরেডি বের করা শিখছি। এরপর হচ্ছে আংশিক চাপ, তারপর হচ্ছে মোল সংখ্যা, ও মোল ভগ্নাংশ।
আমরা ফোকাস করব শুধু দুইটার উপরে, একটা হচ্ছে ঘনমাত্রা, এটা কি আংশিক। বাকি দুটো আমাদের দরকার নেই, হ্যাঁ বাকি দুটো আমাদের লাগবে না। তাহলে আমরা ফোকাস করব কোন দুটোর উপরে বলো? বিক্রিয়ক এবং উৎপাদক কি ঘনমাত্রা এবং আংশিক চাপ, ঘনমাত্রা এবং আংশিক চাপ। মোল সংখ্যা দরকার নেই, মোল অংশ দরকার নেই। আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ নোট লিখো, সেটা হচ্ছে যে নোট একটু ভাইলে নোট লিখো, পিওর সলিড, পিওর সলিড, পিওর সলিড এবং এবং পিওর সলিড মানে যেগুলো কঠিন বস্তু, কঠিন বিক্রিয়ক, কঠিন বিক্রিয়ক বা কঠিন উৎপাদ, ঠিক আছে, কঠিন বিক্রিয়ক বা কঠিন উৎপাদ, এন্ড পিওর লিকুইড, পিওর লিকুইড, পিওর লিকুইড, পিওর লিকুইড মানে কি? লেটস সে ওয়াটার, লেটস কি ওয়াটার, ঠিক আছে, পানি হচ্ছে একটা বিশুদ্ধ তরল। পিওর লিকুইডের সক্রিয় ভর, সক্রিয় ভর, সক্রিয় ভর, সক্রিয় ভর সাধারণত বা সর্বদা বলতে পারো, সর্বদা 1 ধরা, সর্বদা খুবই ভাইটাল একটা ইনফরমেশন, ঠিক আছে। তাইলে তুমি যে কোনো কঠিন বস্তু যদি তোমার বিক্রিয়কে থাকে বা উৎপাদে থাকে, তুমি তার ঘনমাত্রা বা আংশিক চাপের মান সর্বদা কত বিবেচনা করবা? 1, ঠিক আছে, 1। ঠিক আছে 1। ওকে চলো এবার আমরা এই যে মানে আমাদের যে ভরকের সূত্রটা আছে এইটা এখন আমরা কোন একটা বিক্রিয়ার উপরে অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা, ঠিক আছে, অ্যাপ্লাই করি। চলো তো মনে করো আমরা একটা কাল্পনিক রিঅ্যাকশন নিলাম, হাইপোথেটিক্যাল রিঅ্যাকশন। ধরো নিলাম যে ভাই এ এবং বি বিক্রিয়া করে, এ এবং বি বিক্রিয়া করে মনে লিখে দাও, এ এবং বি বিক্রিয়া করে মনে করো সি এবং ডি বানাচ্ছে। তো আমরা ধরে নিই যে ভাই আমাদের ক্যাপিটাল এর মোল সংখ্যা হচ্ছে স্মল এ, দেখো ক্যাপিটাল বি এর মোল সংখ্যা হচ্ছে কত ভাইয়া? স্মল বি, স্মল বি। ক্যাপিটাল সি এর মোল সংখ্যা ধরি স্মল এম, আর ক্যাপিটাল বি এর মোল সংখ্যা ধরি কত ভাইয়া? স্মল এন। বিকজ এর মোল সংখ্যা তো চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আচ্ছা এখন শোনো, রিঅ্যাকশন কিসে আছে বলো? ইকুইলিব্রিয়াম আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে সাম্যাবস্থা হচ্ছে যে কিছু এ আছে, কিছু বি আছে, কিছু সি আছে, কিছু ডি আছে। তাহলে প্রত্যেকটা উপাদানের একটা ঘনমাত্রা আছে, তাহলে প্রত্যেকটা উপাদানের আবার কি আছে? একটা আংশিক চাপ আছে না? আংশিক চাপ আছে, এই জিনিসগুলো আছে। আচ্ছা এখন তুমি লিখো, লিখো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড, ফরওয়ার্ড রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে কি? সম্মুখ বিক্রিয়ার হার, মানে কি? সম্মুখ বিক্রিয়ার হার, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। এটাকে আমরা প্রকাশ করতে পারবো আর এফ দিয়ে, আর এফ। proportional to দেখো কি বা proportional to rf, proportional to দেখো rf proportional to একটু আগে কি বলছিলাম যে কোন বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক এবং উৎপাদক কি সক্রিয় ভরের সমানুপাতিক, সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে আমার যে সম্মুখ বিক্রিয়ার হার এটা হচ্ছে এ এর ঘনমাত্রা এবং
বি এর ঘনমাত্রার গুণফলের কি সমানুপাতিক। কারণ ঘনমাত্রায় তো আমাদের এক ধরনের কি সক্রিয় ভর, ঘনমাত্রা হচ্ছে আমাদের এক ধরনের সক্রিয় ভর। আচ্ছা তাহলে এভাবে লিখবা a এর ঘনমাত্রা ইনটু কি b এর ঘনমাত্রা থাকবে, এর মানে কি ঘনমাত্রা। এবার ছোট একটা কাজ আছে, কাজ কি দেখো, এই পাশে যে সংখ্যাগুলো আছে না, পাশের সংখ্যা কত স্মল a, পাশের সংখ্যা কত স্মল b, এই পাশের সংখ্যাগুলোকে তুমি মাথায় পাঠাবা। মানে এখানে হবে এই যে এখানে হবে a হবে, এখানে b হবে। তাহলে পাশের সংখ্যা কই যাবে মাথায়, পাশের সংখ্যা কই যাবে মাথায়, পাশের সংখ্যা কই যাবে মাথায়, পাশের সংখ্যা যাবে মাথায়। আচ্ছা এখন দেখো এই সমানুপাতিক চিহ্ন যদি উঠাই আমি, তাহলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে না, বলো দিতে হবে। ধরো সেই ধ্রুবকটা হবে কে, তবে এটাকে আমরা লিখব কে এফ, লিখব কে এফ। কেন এফ মিন্স ফরওয়ার্ড, এফ মিন্স ফরওয়ার্ড মানে সম্মুখ। এরপর লিখব কে এফ ইনটু a এর ঘনমাত্রা পাওয়ার a ইনটু b এর ঘনমাত্রা পাওয়ার কি, ঠিক আছে। এখন ভাই বলতে হবে কে কি, কে এফ কি, কে এফ কি, কে এফ কে দেখো, কে এফ কে কি বলা হয়, দেখো কে এফ কে কি বলা হয়, কে এফ কে বলা হয় সম্মুখ বিক্রিয়ার, সম্মুখ বিক্রিয়ার, সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। শব্দটা কি বলো, হার ধ্রুবক, ইংরেজিতে বলে রেট কনস্ট্যান্ট, ইংরেজিতে কি বলে রেট কনস্ট্যান্ট, ঠিক আছে রেট কনস্ট্যান্ট। যেহেতু এটা সম্মুখ বিক্রিয়ার হারের জন্য আমরা ধ্রুবকটা পাইছি না, সম্মুখ বিক্রিয়ার হারের জন্য আমরা ধ্রুবকটা পাইছি, এই জন্য এটাকে বলা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যদি সেটাকে কপি করি, এবার দেখো, এবার দেখো এখানে আমরা হালকা কথাবার্তা চেঞ্জ করব। এবার ফরওয়ার্ড জায়গায় কি লিখব, ব্যাকওয়ার্ড। আরএফ এর জায়গায় আবার কি লিখব, আরএফ এর জায়গায় লিখব আরবি, কি লিখব আরবি, আরবি। বি মিন্স ব্যাকওয়ার্ড, বি মিন্স ব্যাকওয়ার্ড। আচ্ছা এবার এখানে চেঞ্জ হবে ভিতরে, এবার এখানে দেখো এখানে কি হবে, এবার পুরোটাই চেঞ্জ করি। এবার আমি দেখো মনে রাখবা যে পশ্চাৎ বিক্রিয়ার হার অলওয়েজ উৎপাদের উপরে নির্ভরশীল, ঠিক আছে প্রোডাক্টের উপরে নির্ভরশীল। তাহলে কি লিখবা, তুমি লিখবা সি এর ঘনমাত্রা, বলো পাশের সংখ্যা কত, এই বলো তুমি পাশের সংখ্যা কত এম, তাহলে এম যাবে পাওয়ারে ইনটু ডি এর ঘনমাত্রা আর কি হবে এন, কি হবে এন। এর লিখব আর বি, এখানে লিখব আমরা কে বি, এবার ধ্রুবকটা হবে কে বি, কে বি ইনটু সি এর ঘনমাত্রা পাওয়ার এম ইনটু ডি এর ঘনমাত্রা পাওয়ার কি বলো এন, লেখা যাবে। তাহলে এইবার বলো এখানে কে এফ, কে এফ না কে বি কি হবে বলো তো, কে বি কি হবে, কে বি কি হবে বলো, পশ্চাৎ বিক্রিয়ার কি, পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক, পশ্চাৎ বিক্রিয়ার, ঠিক আছে লিখলাম, ঠিক আছে। এখন আমাকে বলো তো সাম্যাবস্থার শর্ত কি ছিল, মনে আছে সাম্যাবস্থার শর্ত কি ছিল, সাম্যাবস্থা এমন একটা অবস্থা যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার
এবং কি পশ্চাৎদিকের পরস্পর কি হয় সমান হয়। তাহলে আমরা কি সাম্যাবস্থা দুটোকে লিখতে পারি RF RB, RF RB, তাহলে এটি কি দিলাম আমরা সাম্যাবস্থায় কি লিখতে পারি সাম্যাবস্থায় সাম্যাবস্থা আমরা লিখতে পারি RF RB। RF কি হবে দেখো KF ইনটু A এর ঘনমাত্রা পাওয়ার স্মল a, B এর ঘনমাত্রা পাওয়ার স্মল b সমান KB, C এর ঘনমাত্রা পাওয়ার স্মল m, D এর ঘনমাত্রা পাওয়ার কত স্মল m। লেখা যায় এটা। এবার তুমি একটা কাজ করো, তুমি KF কে KB কে KF এর নিচে নিয়ে আসো। তুমি লিখো KF বাই KB সমান C এর ঘনমাত্রা পাওয়ার m ইনটু D এর ঘনমাত্রা পাওয়ার m ডিভাইড বাই লেখা যায় A এর ঘনমাত্রা পাওয়ার স্মল a ইনটু B এর ঘনমাত্রা পাওয়ার স্মল b। এই লেখা যায় এটা KF এর নিচে যদি আমরা এইবার মনোযোগ দিয়ে দেখো, এই যে KF আপন KB যেটা তুমি পাইলা, ওকে এই যে ভাই তুমি KF ভাগ KB তুমি পাইলা। এখন দেখো KF হচ্ছে একটা কনস্ট্যান্ট, KF ও একটা কনস্ট্যান্ট, KB ও একটা কনস্ট্যান্ট। তাহলে আমি যদি একটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি পাবো নতুন আরেকটা কনস্ট্যান্ট পাবো। কি পাবো নতুন আরেকটা কনস্ট্যান্ট পাবো। এই নতুন কনস্ট্যান্টকে আমরা লিখব K, আমরা লিখব K, এই নতুন কনস্ট্যান্টকে ভাই আমরা লিখব K, K লিখবো বাট K এর নিচে একটা সাবস্ক্রিপ্ট দিব। মনে দিবেন এই জায়গায় পড়ে K এর নিচে একটা সাবস্ক্রিপ্ট দিব C কেন দিলাম? এবার আমি ডান পাশে দেখো বিক্রিয়ক এবং উৎপাদক কি নিয়ে কাজ করতেছি কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতেছি। কি নিয়ে কাজ করতেছি কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনের প্রথম ওয়ার্ড কি C, ঠিক আছে C বাংলা KC চিনে ফেলো জিনিসটাকে চিনে ফেলো KC তাহলে মুখ দিয়ে গেলে উচ্চারণ করবা KC। এই KC কি জিনিস? দিস ইজ কল্ড সাম্য ধ্রুবক। আর আরো স্পেসিফিক করে বললে এটাকে বলা যেতে পারে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক। কি বলা যেতে পারে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক KC, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইজ কল্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সাম্য ধ্রুবক। এইখান থেকে আমাদের অ্যাকচুয়াল খেলা শুরু হবে KC। তাহলে KC কিভাবে লিখে মনোযোগ দিয়ে দেখো। KC লেখার নিয়ম কি দেখে নাও। অলওয়েজ KC যখন তুমি লিখো বলো তো C আর B কি বলো বিক্রিয়ক নাকি প্রোডাক্ট? অলওয়েজ প্রোডাক্ট উপরে হবে, অলওয়েজ প্রোডাক্টের ইনফরমেশন উপরে হবে, বিক্রিয়কের ইনফরমেশন কই হবে নিচে হবে, আর পাশের সংখ্যাগুলি মাথায় যাবে। বুঝছি KC কিভাবে আসলো? এই ডেরিভেশন তোমার কোনো কাজ লাগবে না, তোমার কাজে লাগবে একটা বিক্রিয়া থেকে KC কিভাবে লিখতে হয়, KC এর এক্সপ্রেশনটা কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তো আজকে তাহলে এতটুকুই থাক আমাদের KC গুলো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে KC দেখাবো, আরেকটা দেখাবো KP, পরে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি KC এর এক্সপ্রেশনগুলো লিখবা একটা বিক্রিয়া থেকে। ঠিক আছে, এগুলো বিস্তারিত আলোচনা করব লাস্টে। আচ্ছা